হ্যালো এভরিওয়ান, আমি সুমি। আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা আর স্বাগত। আজকে হচ্ছে শনিবার আর এখন সকাল বাজে 8টা। আর এই সময় থেকেই তোমাদের সাথে নিয়ে শুরু করছি আজকের ব্লগ। তো আশা করছি প্রতিদিনের মতোই আজকেও তোমাদের খুব ভালো লাগবে। আসলে সকালে আমি ভিডিও অন করিনি, কারণ সকালের বাসি কাজ সব অফ ক্যামেরায় সেরে নিয়েছি। যদি ওই সময় ক্যামেরা অন করতাম তাহলে অনেক দেরি হয়ে যেত, তাই আমি একাই আগে কাপড় কেচে বাসি কাজ করে শেষ করে নিয়েছি। তারপর যখন ছাদে এলাম তখন থেকেই ক্যামেরা অন করেছি। আর এখন ছাদের উপরে এসেছি। কালকে যেহেতু আমি শাড়ি পরেছিলাম, তাই সেই শাড়িটাকে আজ সকালে বাসি কাপড়ের সাথে কেচে নিয়ে ছাদের দড়িতে ভালো করে মেলে দিয়েছি। আগে যেন আমি শাড়ি ধুতে তেমন পারতাম না, কিন্তু সময়ের সাথে সাথে সব কিছু শিখে নিয়েছি। আর আজকে যেহেতু শনিবার, আর আজকের দিনটা একটু বিশেষ, কারণ আজকে রাখি পূর্ণিমা। তো আমার তো ভাই নেই, তাই আমি ফুল গাছের দিকে নজর দিলাম। কি বলতো, এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে যে নিজেকে সামলাতে পারলাম না। সাধারণত আমি ফুল তুলি না, বেশিরভাগ সময় বাবা বা দিদি তোলে, কিন্তু আজকে আমি ঝুড়ি আর নিয়ে এসেছি, কয়েকটা ফুল তুলেও নিয়েছি। ছোটোবেলায় ফুল তুলতে ভীষণ ভালো লাগতো, তাই এখনও সেই অভ্যাসটা একটু রয়ে গিয়েছে। তো আজকে ফুলগুলো এত সুন্দর লাগছিল যে না তুলে থাকতেই পারলাম না। তো ফুল তোলা এখন পুরোপুরি শেষ। দেখো কত সুন্দর একটা ফুলের ঝোড়া হয়েছে। এবার চলো ঠাকুর ঘরে যাই। আর ঠাকুর ঘরে গিয়ে দেখি গোপু সোনা এখনও ঘুমাচ্ছে। ওকে যতক্ষণ না ডেকে তুলবো ততক্ষণ কিন্তু উঠবে না। তাই সবার আগে সবাইকে উঠিয়ে মুখ চোখ ধুয়ে দিলাম। তারপর ঠাকুরের যে বাসনগুলো ছিল সেগুলো এক জায়গায় করে ধুয়ে পরিষ্কার করে রাখবো পরে। তো আমার যেহেতু ভাই নেই, তাই আজ আমি সুন্দর করে গোপু সোনার পুজো করব এই ফুলগুলো দিয়ে। এভাবেই আমার রাখি পূর্ণিমার উৎসব পালন হয়ে যাবে। কৃষ্ণ ঠাকুরের পায়ে ফুল দিয়ে যদি আমি দিন শুরু করতে পারি, এর থেকে ভালো আর কিছু হতে পারে না। খুব সুন্দরভাবে আজ ঠাকুর পুজো করলাম। আর ঠাকুর ঘরের সিংহাসনটাকে আমার গাছের ফুল দিয়েও সাজিয়ে তুললাম। তো আর এটা করতে করতেই বাবুও স্কুল থেকে ফিরে এসেছে। তো যাই হোক, বাবুদের স্কুলে আজকে ক্লাস হয়নি। আসলে কি বলতো, রাখি পূর্ণিমার একটা ক্লাস হয়েই ছুটি দিয়ে দিয়েছে। আর বাবু স্কুলে রাখি পড়েছে, আর সেই রাখি পরে বাড়িতেও এসেছে। তো কয়েক বছর ধরে ও রাখি পরতে চাইতো না, আর এবছর নিজে থেকেই পড়েছে। তো আমার দেখে খুবই ভালো লাগছে। তাই স্মৃতি হিসেবে আমি ওর একটা ছোট্ট ছবি তুলে রাখলাম। তো আমার দেখো, ওর পিসিমণির একটা ছবি তুলেছি, আর সেই ছবিগুলো অবশ্যই আমার চ্যানেলে আগেই শেয়ার করেছি, তোমরা হয়তো দেখেছো। তো সত্যিই খুব সুন্দর লাগছিল। তারপর বাবুকে ড্রেস খুলিয়ে দিয়ে খাইয়ে দিয়েছি, আর আমি ততক্ষণে চলে এসেছি বেডরুমে। তো তোমরা হয়তো ভাবছো বিছানার এতগুলো বেড কভার প্রতিদিন আমি এগুলো দিয়ে কি করি। আসলে ব্যাপারটা হলো এখানকার আবহাওয়ার তো কোনো ঠিক ঠিকানা নেই। যখন এসেছি তখন গরম, আবার রাতের দিকে কিংবা ভোরের দিকে হালকা শীত শীত ভাব চলে আসে। তাই আমি সব সময় ভেবে রাখি রাতের বেলা যেন কারো ঠান্ডা না লাগে। তো আমরা যেহেতু 3 জন, তাই 3টে আলাদা বেড কভার লাগে। রাত্রে ঘুমানোর সময় প্রত্যেকে নিজের নিজের বেড কভার গায়ে দিই, যাতে ঠান্ডা লাগার ভয় না থাকে। আর কি বলতো, এখন দেখো এই বেড কভারগুলো সব পরিপাটি করে ভাঁজ করে রেখেছি। আর গুছিয়ে রাখলে দেখতে যেমন সুন্দর লাগে, তেমনই প্রয়োজনের সময় বের করাও সহজ হয়। তারপর বিছানাটাও সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, যাতে ঘরে একবারে পরিষ্কার পরিপাটি লাগে। আর ঘর গুছিয়ে রাখলেও মন কিন্তু অনেক হালকা লাগে। তারপর আমি টেবিলটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম, আর যে জলের বোতলগুলো ছিল সেগুলো সরিয়ে নিলাম। আর যেহেতু একটু জল পড়ে গিয়েছিল, সেটাও ভালো করে মুছে দিলাম। এখন টেবিলটা একেবারে ঝকঝকে হয়ে গেছে, ফলে দেখো গোটা রুমটাই পরিষ্কার লাগছে। এরপর চলে এলাম রান্না বসাতে। আজকের মেনুতে রেখেছি কালকে যে সবজিগুলো করেছিলাম সেগুলোই কিছুটা বেঁচে গিয়েছিল, তাই সেগুলো গরম করব। আর জলখাবারের জন্য আগে কিছু পাঁপড় ভেজে নিয়েছি। মাঝখানে একবার গ্যাসটা কম করে দিয়ে দিদির কাছে গিয়েছিলাম, কারণ সে সময় এখানে রাখি পরানো হচ্ছিল তোমাদের দাদা ভাইকে। আর সেই মুহূর্তের ফুটেজ আমি নিয়েছি, তবে কারো মুখ তুলিনি, কারণ ব্যাকগ্রাউন্ডটা একটু ভালো ছিল না। তবে রাখিগুলো একেবারে অসাধারণ হয়েছে, তাই না বলো?
না, মানে সবজিগুলো ভালোভাবে কষা হয়ে গিয়েছিল, আর তাই সেগুলো প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এদিকে আমার সবজি রান্নাটা কমপ্লিট, আর এদিকে বেশ কিছু পটল কেটে রেখেছিলাম, কারণ আজকের মেনুতে রেখেছি পটল পোস্ত। তো পটলগুলো প্রথমে তেলে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, তারপর মশলার সাথে সামান্য পোস্ত বাটা মিশিয়ে পটলগুলো দিয়ে ভালোভাবে রান্না করলাম। আজকে যেহেতু পূর্ণিমা, তাই আজকের মেনু পুরোপুরি নিরামিষই রেখেছি। আর যাই হোক, রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, আর এর মধ্যে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও শেষ। তো অনেকক্ষণ পর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি এবার চলে এসেছি ছাদে। ছাদে এখনও বেশ কিছু জামা কাপড় ভিজে আছে, তাই সেগুলো একটু উল্টে দিলাম যেন বাতাস লাগে। যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নিয়ে চলে এলাম নিচে। আর সকাল থেকেই মনে হচ্ছিল যে রোদ হবে, কিন্তু বেলা বাড়তেই আকাশ মেঘলা হয়ে গেল, তাই একদম রোদ পেলাম না। শুধু একটু বেলায় কাঁচা রোদ উঠেছিল, কিন্তু তাতেই জামা কাপড় একেবারে শুকায়নি। তো এখন দেখা যাক বিকেল পর্যন্ত কি হয়। এদিকে আমি চলে এসেছি দোতলায়। এখানে এসে সব শুকনো জামা কাপড়গুলো একে একে ভাঁজ করে নিলাম, তারপরে আলনায় সুন্দর করে সাজিয়ে রাখলাম। জামা কাপড় খুব বেশি ছিল না, তাই কাজও তাড়াতাড়ি হয়ে গেল। শুকনো জামা কাপড়গুলো আলনায় সুন্দর করে সাজিয়ে রাখলে দেখতে সত্যিই খুব ভালো লাগে। তারপর ভাবলাম রুমটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। আসলে কি জানো, এই রুমগুলো যদি প্রতিদিন একবারও ঠিক মতো না গোছানো হয়, তাহলে বেড কভারগুলোতে ধুলো জমে যায় আর পরে প্রচুর ময়লা হয়ে যায়। তাই প্রতিদিন একটু সময় দিলেই ঘরটা সুন্দর থাকে। প্রথমে খাটে ভালো করে ঝাড়ু দিলাম, তারপর বেড কভারটা টান টান করে ঠিক করে দিলাম, আর সেটাকে ভালো করে ঝেড়ে নিলে, কারণ সকালে একবার পরিষ্কার করলেও এখন কিছু ধুলো ছিল, তাই আর একবার মেঝেটাও ঝাড় দিয়ে নিলাম। তারপর পাশের ঘরে দেখো, সেখানেও প্রথমে বিছানার বেড কভারটা ঝাড়লাম, বেড কভারটা ধুলো সুন্দর করে পেতে দিলাম। খাটে দুটো টেডি ছিল, ওগুলো সুন্দর করে সাজিয়েও রাখলাম। আর পাশেই সোফাটাই ছিল, বাবু ওটা একটু নোংরা করে রেখেছিল, তাই পরিষ্কার করে সোফার কভারটা ঠিক করে রাখলাম। তো সেখানে কিছু টেডি আর শোপিসও সাজিয়ে রাখলাম, যাতে দেখতে ভালো লাগে। আসলে কুশনগুলো এখনও আমার কেনা হয়নি, তাই শোপিস দিয়ে সাজিয়ে রেখেছি। আশা করছি কুশনগুলো শিগগিরই কিনে ফেলবো। এখন চলে এসেছি বিকেলবেলায় ছাদে। যে জামা কাপড়গুলো শুকোতে দিয়েছিলাম তার মধ্যে কিছু এখনও শুকায়নি, সেগুলো নামিয়ে রাখলাম, ভাঁজ করলাম না, কারণ একটু তাড়াহুড়োই আছি। তারপর নিচে নেমে রেডি হতে শুরু করলাম, কারণ আমরা একটু বাইরে বেরোবো, মানে বাস স্ট্যান্ডের দিকে যাব আর কি। তো রেডি হওয়ার মাঝপথে হঠাৎ কারেন্ট চলে যায়, তো তারপর পুরো ভিডিওটা তোমাদের আর দেখাতে পারিনি। তারপর দেখো, মানে আমরা বাইরে চলে এসেছি, তখনকার ফুটেজ নিয়েছি। আর এখন আমরা একদম রেডি হয়ে বেরিয়েও পড়েছি। তো দিদিরা আগে আগে যাচ্ছে, আর আমি পিছনে আসলে ক্যামেরা করতে করতে যাচ্ছি। তো যাই হোক, দেখো আমরা পৌঁছেও গিয়েছি। আর আজ আমরা এখানে এসেছি রাখির দোকানে। তো রাখি কেন, আসলে আমারটা তো আগেই ধরো কেনা হয়ে গিয়েছিল, তো আরেক দিদির তার কেনা হয়নি। তো দোকানে ঢুকেই দেখি কি সুন্দর সুন্দর রাখির কালেকশন আছে। তো দেখেই তো খুব ভালো লাগলো, তাই ভাবলাম তোমাদেরও একটু দেখিয়ে দিই। আর তোমাদের কোনটা ভালো লাগছে কমেন্টে জানাতে ভুলিও না। বাবুর যেগুলো ভালো লেগেছে সেগুলোই বাবু কিনে নিল। আর রাখি কেনা শেষ, এবার বাড়ি ফেরার পালা। আর শুরু হলো রাখি পরানোর অনুষ্ঠান। তো দিদি সরাসরি উপস্থিত না থাকলেও বাবুকে ওর পাঠানো রাখিটা পরিয়ে দিল। তো মজার ব্যাপার হলো যে ভাইফোঁটায় ফোঁটা নিতে পছন্দ করে না, এমনকি ষষ্ঠীরও ফোঁটা নিতে চায় না। সে এবছর কি মনে করে সুন্দর করে বসে বসে রাখি পরছে, আর গিফট হিসেবে আবার একটা রং পেন্সিলও নিয়েছে। তো এখনও রাখি পরানোর অনুষ্ঠান চলছে, আর বাড়িতে সবার মধ্যে প্রচুর আনন্দ। তো দেখো, ভাইফোঁটা, রাখি বন্ধন, এসব দিনের স্মৃতি বারবার মনে ফিরে আসে। তাই আমি সব কিছু ক্যামেরায় ধরে রাখি, যেন অ্যালবামের পাতায় সুন্দর স্মৃতি হিসেবে থেকে যায়। তো এরপর এলো আমাদের ভাগ্নে, মানে দিদির ছেলে। তো তাকেও মা রাখি পরিয়ে দিলেন, আর সেও হাসি মুখে সুন্দরভাবে রাখিটা পরলো। তো এভাবেই আমাদের রাখির পর্ব শেষ হলো, আর সারাদিনটা কেটে গেল আনন্দ ভালোবাসার মধ্য দিয়ে। তো তোমরা ধরো তোমাদের দিনটা কেমন কাটালে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তাহলে আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।